মনীষীদের জীবনী নিয়ে বই লেখা হয়েছে প্রচুর, কিন্তু তাদের জীবনযাপনের সবকিছু কখনো একটি বইতে সীমাবদ্ধ থাকে না। আবার একটি চরিত্র সম্পর্কে মোটামুটি ধারণা নিতে গিয়ে অনেক অনেক বই পড়া হয়ে ওঠে না। তাই ছোট কিছু জীবনীমূলক বইকে শ্রুতি সম্ভব করে তোলার চেষ্টায় আমি সঞ্জিতা তারিন। মূলত পল রোবসনের নিজের লেখা বই হিয়ার আই স্ট্যান্ড এবং মারি সিটনের পল রোবসন বই দুটির উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে। এই বইটি লেখার জন্য বইটির লেখক সহায়তা নিয়েছেন কিছু বই, পত্রিকা ও সাময়িকীর। প্রিন্সটন, যেখানে পলের জন্ম, সেখানকার কোনো হাই স্কুলে কালো রঙের ছেলেদের পড়তে নেওয়া হতো না। তারা কেবল অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে পড়তে পারত, তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া স্কুলে। সেই স্কুলে সাদা চামড়ার কোনো ছেলে মেয়ে যেত না। এমনই ছিল ভেদাভেদ। পলের বড়দা বিলকে হাই স্কুলে যেতে হতো 11 মাইল দূরে, ট্রেনটনে। এমনকি সেখানকার কোনো বিশ্ববিদ্যালয়েও নেওয়া হতো না কালোদের। বিল হাই স্কুল পাশ করে গেছে ততদিনে। তাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। সকলের কাছে শ্রদ্ধেয় রেভারেন্ড রোবসন বড় ছেলে বিলকে ভর্তি করার কথা বললেন বিশ্ববিদ্যালয়ের কর্তা উড্রো উইলসনকে। রেভারেন্ডের ভরসা তাঁর ওপর, কারণ তিনি বেশ ধার্মিক মানুষ এবং উদারও, অন্তত লোকে তাই মনে করে। রেভারেন্ড সেই উদারতার পরিচয় পেলেন। উইলসন মুখের উপর তাঁকে জানিয়ে দিলেন, না, অসম্ভব। বুঝিয়ে দিলেন কালো মানুষদের তিনিও ঘৃণা করেন। কালো মানুষের অধিকার সাদাদের সমান হতে পারে না। উড্রো উইলসন, ইনি 1912 সালে আমেরিকার প্রেসিডেন্ট হবেন। 1918-তে পুনরায় ভোটে জিতে প্রেসিডেন্ট। নোবেল পুরস্কার পাবেন, কেননা তিনি নতুন উদারপন্থার পুরোহিত। গণতন্ত্র, সব মানুষের সমান অধিকার নিয়ে তিনি বড় বড় কথা বলেন। আর আমেরিকার ভেতরে যোগ্যতা নয়, গায়ের রং দিয়ে বিচার করেন কে কোন অধিকারের যোগ্য। রেভারেন্ড রোবসন সেদিন একটা কথা বুঝে গেলেন, প্রিন্সটনে থাকা যাবে না। এখানে থাকলে ছেলে মেয়েদের লেখাপড়া হওয়া মুশকিল। কোথায় যাবেন? যেখানে সাদা আর কালোদের অত তফাৎ নেই, অন্তত তাদের বাচ্চারা এক স্কুলে পড়তে পারবে। চলে এলেন নিউ জার্সির ওয়েস্টফিল্ডে। পল ভর্তি হল ইন্টিগ্রেটেড পাবলিক স্কুলে। তখন তার বয়স 9 বছর। 1907 সাল। এই স্কুলে সাদা আর কালো রঙের বাচ্চারা একসঙ্গে পড়ে, খেলাধুলো করে। এখানে পলরা থাকবে 3 বছর। এখানে পলের মন খারাপ করে মাঝে মাঝে, ছেড়ে আসা প্রিন্সটনের জন্য। যেখানে তার ছোট ছোট বন্ধুরা আছে, তাদের সঙ্গে সে খেলত মোড়লের পিছু নাও আর ছোট্ট ভেড়ার দল খেলা। কয়েকজন সাদা চামড়ার বাচ্চাও তাঁর খেলার সঙ্গী। একসঙ্গে স্কুলে যেতে পারত না ওরা, কিন্তু গরমের ছুটিতে খেলাধুলো চলত সারাক্ষণ। এদেরই একজনের সঙ্গে ঝগড়া লেগে গেল একদিন। পল ওর নাকে এক ঘুষি চালিয়ে দিল। সেও কি ছাড়ে? পলের নাকের ওপর পড়ল তারও এক ঘুষি। এরপর চিৎকার, কান্নাকাটি। কাঁদতে কাঁদতে যে যার বাড়ির দিকে দৌড়। পরের দিন আবার ভাব। মা নেই, এ কথা মাঝে মাঝে মনে পড়লেই পলের কষ্ট হয়। তবু পল সে কষ্ট ভুলে যায় তার দিদি, দাদা, তার বাবার স্নেহ ভালোবাসায়। শুধু বাড়ির ভেতরে কেন, গোটা পাড়াপড়শি, সেখানকার সব কালো মানুষরা যে তাকে বড় ভালোবাসে। সে কাউকে পিসি বলে, কেউ তার কাকা,
দাদা দিদি, তার কত ভাই বোন। প্রতিটি বাড়িতে যেন তার আত্মীয়, সকলেই তার নিজের লোক। পলের বাড়িতে মাঝে মাঝে কেউ থাকত না। দাদা দিদিরা স্কুলে, বাবা হয়তো কোনো কাজে বাড়ির বাইরে। পল কোথায় থাকবে? পলের জায়গা তখন সেই পাড়াপড়শিদের ঘরে ঘরে, তাদের বিছানায় আরও 2-3টে বাচ্চার পাশে। কালো মানুষদের এই ভালোবাসা সে ভোলে কি করে? এই কালো মানুষরা বড়ই গরিব, কিন্তু ভালোবাসার দিক থেকে এরা কত ধনী। হাড় ভাঙা খাটাখাটনি করে দিন চালাতে হয়। যুগের পর যুগ ধরে এদের দুঃখ কষ্টের শেষ নেই, তবু এদের মুখে হাসি, গলায় সুরেলা গান, কত কত গল্প। পলের মনে পড়ে সবুজ ক্ষেত থেকে তুলে এনে ওরা ওকে খেতে দিত কালো মটরশুঁটি আর কর্ন মিল রুটি। এই সামান্যটুকু তারা নিজেরা কি তৃপ্তি করে খেত। পলেরও ভালো লাগতো এইসব। কত হইচই ছিল তাদের সেখানে। তারা ছোট্ট ঘেরা কোনো জায়গা পেলে সেটাতে বানিয়ে নিত থিয়েটার, কনসার্ট হল। শুরু হয়ে যেত গান, মাটির গান, নদীর গান, ভালোবাসা আর প্রার্থনার গান। এই প্রার্থনা সুবিচারের জন্য, এই প্রার্থনা জয়ের জন্য। তাদের এই গান চলত কাজ করতে করতে, কয়লার আগুনের আভায়। রোববারের সকালে চার্চে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় বয়ে আনা গান। এইসব গানে নানা সুরে ছোট্ট পলের মন ভরে উঠত। কালো মানুষদের প্রিয় ছিল আর একটা জিনিস, গসপেল। এটা আসলে ধর্মীয় ভাষণ, কিন্তু গানের মতো করে বলা। গির্জায় তার বাবার গলায় এই গসপেল শুনতে শুনতে উদ্বেল হয়ে উঠত শ্রোতারা, মুগ্ধ হয়ে যেত সেও। এই মা মরা পলকে নিয়ে প্রিন্সটনের কালো মানুষদের অনেক আশা। কি যেন আছে এই ছেলেটার ভেতর, ও অনেক বড় হয়ে উঠবে। ওরা বলতো পল আমাদের গর্ব হয়ে উঠবে একদিন। বড় হওয়ার ব্যাপারটা পলের কাছে যেন 1,00,000 বছরের ব্যাপার। পলের মনে পড়ে তার বাড়ির কাছে সেই কবরখানার কথা, যেটা পেরোতে তার বুক দুরু দুরু করত। পল খেলাধুলোতেই মশগুল। এই বড় হওয়ার কোনো মানেই তার কাছে নেই। সে জানেও না তাকে কি হতে হবে, বাবার মতো না মায়ের মতো। কত বড়! সেদিনটা ছিল জুলাইয়ের এক বিকেল বেলা। আড্ডাখানায় দাদা বিল, বেন আর সে নিজে গল্পগুজব করছে। বিল বলল, আয় গান করি। শুরু হলো গান। কালো মানুষদের ঘরে ঘরে যে সুর বেজে ওঠে, সেই সুর গাইছে পলও। খুব উৎসাহ তার। বিল বলল, বাহ পল, তুই তো ভালো গাইতে পারিস। ঠিক হলো, ছোট্ট পল আজ রাতে গান গাইবে। যদি সে তার দাদা বিলকে খুশি করতে পারে তবে পুরস্কার পাবে। তারপর যে যার খেলাধুলো করতে চলে গেল। সন্ধ্যা নামল। বাড়ি ফিরে এলো সব এক এক করে। লেখাপড়া, অন্য কাজকর্মের শেষে বসল সেই গানের আসর। গাইবে একা পল। দাদা বিলকে ফাঁকি দেবার জো নেই। দারুণ মনে রাখার ক্ষমতা ওর। শুরু হলো কঠিন পরীক্ষা। বিল বলে, এ গান কর, ও গান কর। পল গাইতে থাকে ভয়ে ভয়ে। একটার পর একটা গান শুনে শেষে বিল বলল, পল, তুই তো সত্যিই ভালো গান করতে পারিস। পল এটাকে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি, দাদা বেনও তাই। কিন্তু দিনে দিনে পল যেন গানের দিকে মন দিতে লাগলো। আচার অনুষ্ঠানে দাদারা আবৃত্তি করে, পল গান করে। লোকে তার প্রশংসাও করে। পলের যেন মনে হয় দাদা বিলের কথা ঠিক হলেও তো হতে পারে। অনেক অনেক দিন পর দাদা বেন লিখেছিলেন, জুলাইয়ের সেই বিকেলের ঘটনাই যেন ঠিক করে দিল পলের ভবিষ্যৎ। ওই প্রিন্সটন থেকে 30 মাইলেরও বেশি দূরে রোবসন পরিবার এখন ওয়েস্টফিল্ডে। এখানে রেভারন্ড রোবসনের কাছে নতুন একটা সুযোগ এলো। 62 বছর বয়সে, 1907 সাল। পলেরা সেই বছরেই এসেছে এখানে।
আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল জায়ান্ট চার্চের পাস্টর বা ধর্মযাজক হিসেবে। গির্জাটা ছিল একেবারেই কালো মানুষদের জন্য। শুরুতে মাত্র 12 জন সদস্য হয়েছিলেন এই গির্জার। এরাই পরে সামারভিলে নতুন গির্জা বানালেন। নাম সেন্ট থমাস AME জায়ান্ট চার্চ। 1910 সাল সামারভিলে চলে এলেন রেভারেন্ড রোবসন ওই নতুন চার্চের পাস্টর হয়ে, সঙ্গে পলেরাও। প্রিন্সটন থেকে ওয়েস্টফিল্ড, সেখান থেকে সমারভিল। পলের বয়স এখন 12, সে আর অত ছোট নেই। 1911 সালে পল ভর্তি হল সমারভিল হাই স্কুলে। এখানে সাদা আর কালো রঙের ছেলেরা একসঙ্গে পড়ে। ক্লাসে মোট 40 জন ছেলে, মাত্র 2 জন কালো রঙের, তার একজন পল। স্কুলে অনেক বন্ধু হয়ে গেল, অধিকাংশই শ্বেতাঙ্গ। ওরা পলকে বাড়িতেও খাতির করে ডেকে নিয়ে যেত। তাদের বাড়িতে কেউ আর আপত্তি করছেন না এই কালো রঙের ছেলেটির সঙ্গে মেলামেশায়। আপত্তি করবেনই বা কেন? একে তো পল শ্রদ্ধেয় রেভারেন্ডের ছেলে, তার উপর পল যেন সোনার টুকরো। লেখাপড়ায় সবচেয়ে ভালো, ক্লাসে প্রথম হয়, স্কুলের রিপোর্টে সব সময় A মার্ক। খেলাধুলোতেও তেমনি দক্ষ, তার উপর ছেলেটির ব্যবহারও চমৎকার। অন্তত বাবা মা যেরকম আশা করেন সে স্কুল পালায় না, সানডে স্কুলে নিয়মিত যায়, বাড়ির কাজ করে, ভদ্র মহিলাদের দেখলে টুপি নামিয়ে নেয়, কেক খেতে দিলে সবসময় প্রথমবার না বলে, কখনোই সিগারেট খায় না, খারাপ কথা বলে না, বড়দের সম্মান করে, অহংকার নেই, স্বভাবটা ভারী মিষ্টি। এর চেয়ে ভালো ছেলে আর কি হতে পারে? শ্বেতাঙ্গ বন্ধুর বাবা মায়েরা এই ছেলেটিকে দেখে খুশি হতেন, বলতেন পলের মতো হও। মাস্টারমশাই দিদিমণিরা খুশি পলকে পেয়ে। তাঁরা পলকে ক্লাসের বাইরে বাড়তি সময় দেন। পলেরও আগ্রহের শেষ নেই। গানের শিক্ষিকা মিস ভাসেলার স্কুলের গ্লি ক্লাব চালাতেন। তিনি মনে করতেন চেষ্টা করলে ছেলেটা ভালো গান গাইতে পারবে। পল তাঁর কাছে গান শিখত। ইংরেজির দিদিমণি আনা মিলার তাঁর কাছে পড়ছেন মহাকবি শেক্সপিয়রের লেখা, শিখছেন কিভাবে বক্তৃতা দিতে হয়, ডিবেট বা বিতর্কে কিভাবে দখল বাড়াতে হয়। স্কুলে শেক্সপিয়রের ওথেলো অভিনয় হবে। দিদিমণি মিস মিলার পলকে বললেন, ওথেলো পার্টটা তোমাকে করতে হবে। শুনে তো পল সে কি পারবে? রিহার্সাল চলল। বেশ গুরুগম্ভীর ব্যাপার। উচ্চারণের দিকে নজর রাখতে হয়। ভুল উচ্চারণ বাবা ঠিক ধরে ফেলবেন। মিস মিলারেরও চেষ্টার কোনো ত্রুটি নেই। অনুষ্ঠানের দিন এগিয়ে এলো। পল ভালোই অভিনয় করল। সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাকে আপন করে নিয়েছেন। মানুষের গায়ের রং দিয়ে তারা ছোট বড়, উঁচু নিচু বিচার করেন না। এছাড়া তারা বেশ মিশুকেও। মিস বাগ পলকে নানা অনুষ্ঠানে যেতে বলেন। নাচের আসরে তিনিই প্রথম পলের সঙ্গে নাচেন। পলের ভালো লাগে, তবু এসব অনুষ্ঠান সে পারতপক্ষে এড়িয়ে চলে। কোথাও একটা ভয় কাজ করে। তার সবসময় মনে হয় সে কালো মানুষ। এখনো সমাজে কালো মানুষকে ছোট করে দেখা হয়। দেখা যে হয় সে তো হাতে নাতে প্রমাণ পেয়েছে এই স্কুলেই। তার সাদা চামড়ার বন্ধু বা তাদের বাড়ির থেকে নয়, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকেও নয়, পেয়েছে এই স্কুলের প্রিন্সিপাল ডক্টর অ্যাকারম্যানের কাছ থেকে। তিনি কালো চামড়ার ছেলেদের দু চক্ষে দেখতে পারতেন না। পল কখন কি ভুল করে যেন ওত পেতে থাকতেন। পল তো সব বিষয়ে অসাধারণ, এতেই রাগটা আরো বেড়ে যেত তার। এমনিতেই পলের দোষ ধরা খুবই মুশকিল। তার উপর পল নিজে আরো সতর্ক। যোদ্ধারা যেমন বর্ম পরে আত্মরক্ষা করে, তেমনি তারও ছিল আত্মরক্ষার একটা অন্যরকম কৌশল। সে এটা শিখেছিল তার বাবার কাছ থেকে, আমেরিকার কালো মানুষদের কাছ থেকে। সে এমন আচার ব্যবহার করবে না যাতে সাদা চামড়ার লোকেরা ভয় পায়, ঈর্ষা করে, তাদের নজরে পড়ে যায়। সব সময় সে দেখাবে, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ,
তাদের চেয়ে কোনো ক্ষেত্রে যদি সেরাও হয় কালো মানুষ, তা হলেও সে তাদের গর্বকে মেনে নেবে, সেই গর্বকে আঘাত করবে না, পাছে ওরা সবই কেড়ে নেয়। এই ছিল পলের আত্মরক্ষার কৌশল। স্কুলের শ্বেতাঙ্গ বন্ধুদের থেকে সে বাঁচতে পেরেছিল, কিন্তু এই বর্ম নিয়েও তার প্রিন্সিপালের থেকে রক্ষা হলো না। একটাই দোষ ছিল পলের, রাতে দেরি করে ঘুমোনো, সকালে দেরি করে ওঠা। স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয়ে যায়। প্রিন্সিপালও বাজ পাখির মতো ওত পেতে থাকতেন। তিনিও জানেন পলের এই একটি দোষ, এ সুযোগ তিনিই বা ছাড়বেন কেন? সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন, কড়া কড়া কথা বলতে ছাড়েন না। বুঝিয়ে দেন কালো চামড়ার লোকেরা সাদাদের চেয়ে নিচু মানের। ছোট দোষে এরকম বড় শাস্তি কই? তার সাদা চামড়ার বন্ধুদের তো এরকম বকাঝকা করেন না তিনি। রাগে, দুঃখে, অপমানে ভেতরে ভেতরে গুমরোতে থাকে পল। এ অন্যায়, তবু প্রতিবাদ করা যাবে না, তর্ক করা যাবে না। কেননা বাবা বলেছেন বড়দের মুখের ওপর তর্ক করতে নেই। আর বাবাকে এই অপমানের কথা বলেও কি কোনো লাভ হবে? বাবা নিজেই তো স্কুলে বলে রেখেছেন, অবাধ্যতা দেখলেই ছেলেকে যেন শায়েস্তা করা হয়। হয়েওছে দু একবার। সেদিনও পলের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। সকালে যথারীতি স্কুলেও দেরি করে ঢুকল। প্রিন্সিপালের তো নজর এড়ানোর উপায় নেই। তিনি সেদিনের মতো স্কুল থেকে তাড়িয়ে দিলেন পলকে। বললেন, বাড়ি যাও। স্কুলে এটা একটা বিরাট শাস্তি। এরকম শাস্তি পলের জীবনে এই প্রথম। ছি ছি, কি ভাবছে তার বন্ধুরা? বাবাই বা কি বলবেন? রাগে কাঁপতে কাঁপতে পল বাড়ি এলো। বাড়িতে বাবা বুঝলেন ছেলে কোনো বড় অন্যায় করেছে। জানতে চাইলেন, কি করেছ তুমি? সব খুলে বলল পল। তার দেরি করে যাওয়া, প্রিন্সিপালের অন্যায় শাস্তি, শুধু গায়ের রং কালো বলে তার খারাপ ব্যবহার, সবই বলতে হলো তাকে। এইসব বলতে বলতে উত্তেজিত পল বাবাকে মুখের ওপর জানিয়ে দিল, বাবা শোনো, আমি এখন বড় হয়েছি, তুমি আমাকে নিয়ে যা খুশি করবে, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু ওই হিংসুটে বুড়ো প্রিন্সিপাল যদি আমার গায়ে হাত দেয়, এই শপথ করছি আমি ওর ঘাড় ভেঙে তবে ছাড়ব। বাবা ছেলের কষ্ট বুঝতে পারলেন। তিনি আর কোনো কথা বললেন না। পলের মেজদা রিভ বা রিড ছিল একেবারে অন্যরকম। তাকে এই দাদা শেখাতো, শোন, কখনো চুপ করে মেনে নিস না, ওদের মুখোমুখি দাঁড়াবি, আর ওরা যত মারবে তার চেয়েও বেশি জোরে মারবি। ছটফটে বিদ্রোহী রিড নিজেও করত তাই। বাউন্ডুলে স্বভাবের ছিল, লেখাপড়ায় মন নেই। তখন থাকতো ওরা প্রিন্সটনে। রিড হ্যাক ড্রাইভারের কাজ করত। হ্যাক ড্রাইভার মানে সস্তার ঘোড়ার গাড়ির চালক। কালো মানুষরা যেমন তার গাড়িতে উঠত, তেমনি সাদারাও ওঠে। ভাড়ার গাড়ি তো। সাদা চামড়ার কেউ গাড়িতে উঠে হয়তো কালোদের সম্পর্কে খারাপ কিছু বলল। রাস্তাঘাটে ওরা তো প্রকাশ্যেই কালোদের খারাপ খারাপ কথা বলে। শুনে রিডের মাথা গরম হয়ে যায়। কোচোয়ানের সিট থেকে লাফিয়ে নামে। সব সময় ওর কাছে থাকতো ছোট একটা ব্যাগ, তাতে থাকতো ছোট ছোট ধারালো পাথর। ওই পাথর দিয়ে ওদের মারতে থাকে। তারপর পুলিশ, আইন, আদালত। উদ্বিগ্ন বাবাকে দৌড়ে যেতে হয় ছেলেটাকে ছাড়িয়ে আনতে। বহুবার এরকম হয়েছে। বাবা দেখলেন ছেলের শুধরোনোর কোনো লক্ষণ নেই, কারো কোনো কথাই শোনে না রিড। বাবা বিরক্ত, হতাশ। বাবার সবচেয়ে বড় ভয় ছোট ছেলে পল ওর পাল্লায় পড়ে বকে না যায়। একদিন এই রিডকে বাবা বললেন, ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, পল একেবারে রিডের মতো নয়, তবু রিডকে সে ভালোবাসে। অপমান আর অবিচারের বিরুদ্ধে সে বয়সে আর কাউকে তো সে এভাবে রুখে দাঁড়াতে দেখেনি। হোক না এই পথ অন্ধের মতো বেপরোয়া, ভুল পথ, তবু সে তো তার মতো করেই প্রতিবাদ করে। না, পল এভাবে প্রতিবাদের কথা কখনো ভাবে না। বাবা কষ্ট পাবেন। স্কুলে পলকে পড়তে হয় ইংরেজি, লাতিন ভাষা ও সাহিত্য, রসায়ন, পদার্থবিদ্যা,
ইতিহাস, ভূগোল, আরও কত কি। বাড়িতে বাবার কাছে পড়তে হয় পাঠ্য বইয়ের বাইরে আরও কত বই। বাড়িতে তো কোনো প্রাইভেট টিউশন নেই, বাবার কাছে পড়া বুঝে নিতে হয়। বাবাই যে তার জীবনের প্রথম শিক্ষক। সেই ছোট্টবেলাটি থেকে বাবা শেখান কিভাবে বক্তৃতা করতে হয়, কিভাবে বিতর্ক সভায় ভাষণ দিতে হয়। স্কুলের এইসব অনুষ্ঠানের আগে দিনের পর দিন সন্ধেবেলা বাবার সামনে রিহার্সাল দিতে হয়। বাবা বুঝিয়ে দেন প্রতিটি শব্দের অর্থ, তার উচ্চারণ, কি বলতে হবে, এইসব। আর এভাবেই স্কুলের সকলের থেকে এগিয়ে থাকে পল। ক্লাস ঘরের বাইরে স্কুলের মাঠে পল এগিয়ে। বেসবল ভালো খেলে, বয়সের তুলনায় সে বেশ লম্বা, এতে ভালো বাস্কেটবল খেলতে সুবিধে হয়। আর সবচাইতে ভালো খেলে ফুটবল। এই ফুটবল শিখেছিল সে বড়দা বিলের কাছে। তখন ওরা প্রিন্সটনে থাকে। বল খেলার অনেক ফাঁকা জায়গা সেখানে। বড়দা কলেজের ছুটি কাটাতে বাড়ি আসে। বলের তখন খুব মজা। দু ভাই মিলে বল নিয়ে বেরিয়ে পড়ে মাঠে। বিল কলেজের টিমে ফুটবল খেলতো, তার মানে সে বেশ ভালোই খেলতো। এই বিলই ছিল পলের প্রথম ফুটবল কোচ। বিল শেখাতো কিভাবে বল দিয়ে দৌড়তে হয়, কিভাবে বল বাড়াতে হয়, পাশ কাটাতে হয়, আরো কত কি। তার আর এক দাদা বেন দারুণ ফুটবল খেলতো। সেই খেলাধুলোয় পলকে সবচেয়ে বেশি উৎসাহ দিত। পল স্কুলের টিমে ফুটবল খেলতো ফুল ব্যাকে। স্কুল টিমে সেই ছিল প্রধান খেলোয়াড়। শুধু তার জন্যই বহু টিমকে তাদের কাছে হারতে হয়েছে। ভালো ফুটবলার হিসেবে এখন বেশ নামডাকও হচ্ছে পলের।